লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চুপচাপ এখানে দাঁড়াও, আজকে সবার সামনে আমি সবটা বলবো। কাকা বাবু, কাকাই ওষুধটা দাও তো। এই ওষুধটা চিনতে পারছো রমা? কাকাই বলে দাও তো এটা কিসের ওষুধ? এটা এক ধরনের মাদক। মাই গড, তুমি এটা কোত্থেকে পেলে গৌরী? রমার বাড়ি থেকে। অপারেশনের আগে চায়ের সাথে এটা মিশিয়ে ও এটা খাইয়েছিল ডাক্তারবাবুকে। সেজন্য ডাক্তারবাবু বেহুশ হয়ে গেছিল। কি রমা, ঠিক বলছি তো আমি? না না স্যার, সব মিথ্যে কথা। গৌরী আমাকে ফাঁসাতে চাইছে। তাই নাকি? আমি প্রমাণ ছাড়া কথা বলি না রমা। কাল যে গুন্ডাদের আমাকে মারতে পাঠিয়েছিলে তারা সবাই ধরা পড়েছে। তারাই এক বাক্যে তোমার নাম বলেছে। আর তোমার বাড়িতে বইয়ের মধ্যে থাক টাকা আর যে ওষুধ রয়েছে সেটা পুলিশকে চিনিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না রমা। এসব কি রমা? তুমি তুমি এত পুরনো একজন নার্স, আর তোমার সাথে তোমার কোনো শত্রুতা ছিল না, তারপরেও এরকম একটা কাজ কেন করলে তুমি? রমা, আমি তোমাকে বিশ্বাস করতাম, আর তারপরেও তুমি আমার সাথে এরকম একটা বিশ্বাসঘাতকতা করলে। আমাকে বিপদে ফেলে তোমার ঠিক কি লাভ হলো বলো তো? বলো, চুপ করে থেকো না। কেন এমন করলে? দেখো, সত্যি কথা না বললে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। আমার বিশ্বাস কেউ টাকার বিনিময়ে রমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। ডাক্তারবাবুর এমন কেউ শত্রু আছে যে চাইছে যেভাবে পারে ডাক্তারবাবুর ক্ষতি হোক। রমা, বলে ফেলো কে তোমাকে দিয়ে এই কাজ করিয়েছে। বলো শিগগিরই। দেখো, তুমি যদি না বলো তাহলে কিন্তু পুলিশ তোমাকে দিয়ে সব কথা বলিয়ে নেবে। বলো শিগগিরই। রমা, চুপ করে থাকলে কিন্তু তোমারই বিপদ বাড়বে। বলে ফেলো। কি হলো বলো, কার কথায় তুমি আমার চায়ে মাদক মিশিয়েছিলে? রমা, কি হলো হঠাৎ? যে লোকটাকে ধাক্কা মারলো এটা নিশ্চয়ই তার কাজ। ইমিডিয়েট অ্যাডমিট করে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। মনে হচ্ছে কেউ পয়জন ইনজেক্ট করেছে। কে আছো, তাড়াতাড়ি এসো। কাউকে পেলাম না ছোটকা। কি অবস্থা এখানে? এ কোন শত্রু যে নিজের নাম গোপন করতে নিজের সঙ্গীকে মেরে দিতে চাইছে? কাজ হয়েছে। হ্যাঁ, ওই ইনজেকশন নার্সের মুখ চিরকালের জন্য বন্ধ করে দেবে। ঠিক করে ইনজেকশন পুশ করেছো নাকি আবার জেগে উঠবে? যদি আমি জানতে পেরেছি বেঁচে গেছে তোমাকে। না না শৈলমা, আপনি একদম চিন্তা করবেন না। এমন ওষুধ দিয়েছি একেবারে জমের দুয়ার দর্শন করেই ছাড়বে। যাও এখন। যাক, আমার নাম প্রকাশ্যে আসার আগেই রমা
এইভাবেই অন্ধকার থেকে আমি বারবার আঘাত করব, বারবার, যতক্ষণ না গৌরী আর ঈশান শেষ হয়ে যাচ্ছে। ইমিডিয়েটলি ট্রিটমেন্টটা শুরু করা গেছিল, সেটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু এত তীব্র বিষ ইনজেক্ট করা হয়েছে রমাকে যে এক্ষুনি বলা যাচ্ছে না শি ইজ আউট অফ ডেঞ্জার। ঈশান, এবার বুঝতে পারছো তো তোমার কোনো দোষ নেই, তুমি একটা চক্রান্তের শিকার। তুমি কাল থেকেই হসপিটাল জয়েন করো ঈশান। দেখো, তোমার মতো ডাক্তারের কিন্তু আমাদের সোসাইটির খুব প্রয়োজন, আর তোমার পেশেন্টরা তো তোমার জন্য। সরি স্যার, আমি ডাক্তারি ছেড়ে দিয়েছি। আর আমার কোনো পেশেন্ট নেই। হোয়াট? স্যার, আমার রেজিগনেশন লেটার সঙ্গে করেই নিয়ে এসেছিলাম। এরপর থেকে আমি আর হসপিটালে আসবো না স্যার। ডাক্তারবাবু, আরে গৌরী, সাত সকালে মুখটা অমন করে রেখেছিস কেন? কি হয়েছে? কি বলবো বলো ছোট ঠাম্মি, ডাক্তারবাবু হাসপাতালে বলে দিয়েছে যে আর কাজ করবে না। এ কি রে, হাসপাতালে তো ঈশানের প্রাণ। মানে ভাই কি একেবারে কাজটা ছেড়ে দিল? ডক্টর ঘোষের কাছে তার মানে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে? আমার খুব চিন্তা হচ্ছে গো, আমি তো তাই মায়ের কাছে আমার চিন্তার কথা বললাম। একসঙ্গে দুটো ধাক্কা, একই হাসপাতালের ওই ঘটনা, তারপরে এই তান্ত্রিকের আশ্রমের গন্ডগোল। আমার মনে হয় সবটা মিলিয়ে ঈশানের কনফিডেন্সটা একেবারে ভেঙে গেছে। এ কি মা, এভাবে কাঁদছেন কেন মা? কি বলবো বলো তো গৌরী, ভাই তান্ত্রিকের কাছে যাওয়ার পর থেকে এরকম করছে মা। তান্ত্রিকের ওখানে ঈশানের সঙ্গে যা হয়েছে তার জন্য বড় বউ নিজেকে দায়ী মনে করছে। দেখছিস না, ওর মুখের কথা বন্ধ হয়ে গেছে, শাস্তি পাচ্ছে ও। মা, যদি কোনো অন্যায় হয়ে থাকে আর তার জন্য যদি আপনি অনুতপ্ত হন, তাহলে মন প্রাণ থেকে মায়ের কাছে ক্ষমা চান। মা ঠিক তার সন্তানকে ক্ষমা করে দেবে। মায়ের কাছে ভক্তি ভরে প্রার্থনা করুন। আসুন মা গো, তুমি তো সবই জানো। আমি কি করে সবাইকে বলবো যে ওই তান্ত্রিকের কাছে আমি শানকে ইচ্ছে করে পাঠাইনি? বললে তো শানের আরো বড় বিপদ হবে। আমি বড় সংকটে পড়েছি মা। আমি যেমন চাই না যে শান এ বাড়ি থেকে দূরে চলে যাক, তেমনি জানি না এ বাড়িতে থাকলে আমি ওকে কি করে বিপদ থেকে বাঁচাবো মা। সন্তানের মৃত্যু ভয় আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়ে। আমি মুখ খুললেই না ওরা শানকে মেরে দেয়। আমি সেই ভয়টাই পাচ্ছি মা। ডাক্তারবাবুকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে মা। ডাক্তারবাবুর যে এত বড় ক্ষতি করতে চাইছে, তাকে যেন খুঁজে বের করতে পারি। তুমি পথ দেখাও মা, তুমি পথ দেখাও। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि খুলছে না কেন দরজা? ব্যাপারটা কি হলো মা? মা শৈলমাকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না কেন? তাহলে কি শৈলমা আবার কোনো অন্যায় করেছে? শৈল, 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 তুই পারবি না।
তুই পারবি না, আমি লোকজন ডাকছি, ওরা এসে দরজা খুলে দেবে। না, কোনো দরকার নেই, আসবোই না। আমার দরকার নেই এখানে আসার, আসবো না আমি। এনো জলটা গো মা। তুই জলটা দে। ধর। এখন শরীর কেমন লাগছে মা? আমি তো ভালো আছি, কিন্তু আজই আমরা এখান থেকে চলে যাব, তোদের আর কষ্ট দেব না। হ্যাঁ রে রূপম, হ্যাঁ ওই ছবিটা ওখানে কেন রে? কে রেখেছে ছবিটা? তুই? না আমি না, নীলা। নীলাই সবসময় ছবিটা ওখানে রাখে। ও বলে যে বাবা মার আশীর্বাদের হাত তো আর আমাদের মাথা পর্যন্ত পৌঁছবে না, তাই অ্যাটলিস্ট ছবি দেখে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব। ছবিটা কাছে থাকলে মনে হয় বাবা মা আমাদের পাশেই রয়েছে। মা বিশ্বাস করো, আমরা চাই না যে তোমরা আমাদের থেকে দূরে থাকো। রূপম, বলছি যে আমি না বাড়ি থেকে মা বাবার জন্য একটু খাবার তৈরি করে এনেছি। আসলে মায়ের এখন যে অবস্থা, তাতে বাইরের খাবার খাওয়াটা তো উচিত নয়। আর তাছাড়া তুমি অত রান্না করতে পারবে না, তাই আমি বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসেছি। না না, এসব খাবার দাবারের কোনো প্রয়োজন নেই। আমরা এক্ষুনি বাড়ি চলে যাবো, আর বাড়িতে গিয়ে আমরা খাবার খাবো। শোনো, তুমি রেডি হয়ে নাও, বেরোতে হবে। হ্যাঁ রেডি তো হয়ে নেবই, কিন্তু মুখের খাবারটা না খেয়ে তো আর যেতে পারি না। আমি তাই খাবারটা খেয়েই যাব। ঠিক আছে, তুমি যখন খাবার খেয়ে যেতে চাইছো, চলো খাবার খেয়েই যাবো। নাহলে এই সব কিছু গৌরীর জন্যই সম্ভব হচ্ছে। এবার আমার মন বলছে সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে এবার। আমার কথাতে কাজ হবে না, এ বাড়িতে এসব হয় না। হয় না তো কি হয়েছে, এবার হবে। আমরা সবাই মিলে দোল খেলবো। সবাই খেলে আমরা কেন খেলতে পারবো না? আর শোনো না, দোল খেলা তো খারাপ কিছু নয় না, বলো? ওরে বাবা, আমাদের বাড়িতে দোল খেলা মানে হচ্ছে ওই বড়দের পায়ে কিংবা বাচ্চাদের কপালে আবির দেওয়া। না, এবার আমরা রং খেলবই। কি হয়েছে চিকু বাবু, কি নিয়ে এত বায়না জুড়েছো? ওর আবার কারণ লাগে নাকি? একটা ইস্যু পেলেই হলো। তা চিকু শুনি, আজকে তোমার নতুন কি বায়না? সামনেই দোল, আমরা দোলের দিন রং খেলবো, ব্যাস। চিকু, চিকু তুমি তো জানো যে এই বাড়িতে কেউ রং খেলে না, কেন এরকম অন্যায় আবদার করছো? ও ছোট কাকিমণি, ওকে বকছো কেন? দোল তো সব বাচ্চাই খেলে। আচ্ছা আমি একটা কথা বলি, এবছর দোল খেলে প্রবলেমটা কোথায়? না এত বছর দোল খেলা হয়নি ঠিকই, কিন্তু এবার তো খেলা যেতেই পারে ছোট ঠাম্মি। হ্যাঁ একদম ঠিক, এবার শুরু করলেই হয়। মানে সব কিছুর তো একটা প্রথম দিন থাকে নাকি? এইবার শুরু করলে সবাই হই হই করে রং খেলবে গো। আমরা গ্রামে কত হইচই করে রং খেলতাম, আর তার আগের দিন ন্যাড়া পোড়াতাম। ন্যাড়া পোড়াতে? সেটা আবার কি? আচ্ছা দাঁড়া, আমি তোকে বলছি ন্যাড়া পোড়ানো কি। কেউ কেউ ন্যাড়া পোড়ানো বলে, কেউ কেউ আবার বলে বুড়ির ঘর পোড়ানো, বুঝলি? এই বাবা, তার মানে বুড়িমার ঘর পুড়িয়ে দেয়? না না, তা কেন হতে যাবে? তুই পুরোটা শোন না রে বাবা। দেখ, শুকনো পাতা, শুকনো ডাল, গাছপালা, ঘরের যাবতীয় জঞ্জাল জিনিসপত্র সবকিছু এক জায়গায় জড়ো করা হয়, তারপরে একটা বাঁশের মাথায় হাড়ি বাঁধা হয়, তারপরে সেটাকে পুড়িয়ে দেওয়া হয়। সেটাকেই বলে বুড়ির ঘর পোড়ানো রে। যখন আগুন দেওয়া হয় তখন সবাই একসঙ্গে হাততালি দিয়ে ছড়া বলে। কি ছড়া গো? শুনবে? আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল।
গৌরী, দোলের দিন কি করতে গো? দোলের দিন আমরা খুব রং খেলতাম গো। কীর্তনের দল সারা গ্রাম ঘুরতো, অষ্টপ্রহর গান হতো। যাদের বাড়িতে রং নিয়ে প্রণাম করতে যেতাম তারাই ফুটকড়াই, মুড়কি, মদ, বাতাসা এসব খেতে দিত। খুব আনন্দ হতো গো। আবার বেশি রং খেললে মা খুব বকুনি দিত, তখন এক লাফে পুকুরে। তাহলে তো একটা সমস্যা হয়ে গেল গৌরী। এই চিকু কি হবে বলতো? আমাদের বাড়িতে তো আর পুকুর নেই, তাহলে দোল খেলে স্নান করবো কোথায়? ওই রং তো আর বাথরুমে গিয়ে তোলা যাবে না, স্নান করে সমস্ত জায়গায় রং ছড়িয়ে যাবে। খুব যাবে, আমি দোল খেলবো। হ্যাঁ, চিকু বাবু যখন বলে দিয়েছে তখন খুব বড় করে দোল খেলা হবে এবার। দেখ, এই বাড়িতে না এসবে চল নেই, তোরা যা ভালো বুঝিস কর। এই তো রূপম, তুমি খুব ভালো সময় এসেছো। এই রূপম, শোনো না, বলছি যে আমাদের বাড়িতে প্রথমবার গৌরীর নেতৃত্বে ন্যাড়াপোড়া থেকে শুরু করে রং খেলা সবকিছু হবে। তুমি থাকবে তো? থাকবো না মানে আলবাত থাকবো। আচ্ছা, পলা দিদি আর সূর্য দাদাই বা বাদ যায় কেন? ওদেরকেও ডেকে নি। এটা একদম ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওদেরকেও ডেকে নাও। আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। কেন এমন হচ্ছে কেন? আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, শুধু আমার পাটাই কিছুতে ঠিক হচ্ছে না। না না, এরকম হলে তো হবে না, আমাকে সুস্থ হতে হবে। আমি যদি পুরোপুরি সুস্থ না হই তাহলে তো মায়ের মন্দিরের দরজা আমার জন্য খুলবে না। না, আমাকে কোনো বিরাট বড়, আরো বিরাট কোনো তপস্যা করতে হবে, যাতে যাতে মায়ের মন্দিরের দরজা আমার জন্য চিরকালের মতো আবার আগের মতো খুলে যায়। সেই ব্যবস্থাই আমাকে করতে হবে। আমাকে সুস্থ হতে হবে। আমি ওম হ্রিং ক্রিং ফট। শৈলমা, মূর্খ কোথাকার, দেখতে পাচ্ছ না আমি মহাফট যোগের তপস্যা করছি। এই সময় যে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে সে আমার তেজে ধ্বংস হয়ে যাবে। ভুল হয়ে গেছে শৈলমা, কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর দেবার ছিল। ঠিক আছে, পরেই আসবো। না, এসেই যখন পড়েছে তখন খবরটা দিয়েই যাবে। আমি আমার তেজ সম্বরণ করছি। বলো। বাড়িতে কি হচ্ছে জানেন? ন্যাড়া পোড়ানো, দোল এসবের আয়োজন হচ্ছে, আর এসবের মূল উদ্যোক্তা হলো গৌরী। কি করে হতে পারে এটা? এই বাড়ি, যে শক্তির দেবী কালিকা, তার বাস এই বাড়িতে। এখানে বৈষ্ণবদের মতে কি করে এই সব দোল উৎসব হতে পারে? কিন্তু ওদের তো দেখে রাজি মনে হলো, আপনি বাধা দেবেন কি করে? বাধা? গৌরী ভালোবেসে কিছু করতে চাইছে, করুক না। আমি তো আছি সব কিছু পণ্ড করার জন্য। মানে আপনিও থাকবেন? গৌরী যদি আগুন জ্বালে, সেই আগুনে বারুদ দিতে আমাকে তো থাকতেই হবে। ন্যাড়া পোড়ায় এমন আগুন জ্বলবে যে সেই আগুনে গৌরীও জ্বলে পুড়ে শেষ হবে। দেখুন, আমি তো আপনাদেরকে বলছি এখন কিছুদিন চেম্বার বন্ধ থাকবে। তাহলে কবে থেকে আবার পেশেন্ট দেখা শুরু করবেন ডাক্তারবাবু? আমি বলতে পারছি না। দেখুন, প্রয়োজন হলে আপনারা অন্য কাউকে দেখুন। আর আপনাদের যে প্রেসক্রিপশন আমি দিয়েছি তার মধ্যে খুব ডিটেলসে সব কিছু লেখা আছে। আপনাদের কেস হিস্ট্রি, ডায়াগনোসিস, মেডিকেল হিস্ট্রি। অন্য কোনো ডাক্তারকে দেখালেই সে বুঝতে পারবে। তাহলে কি খুব শিগগিরই চেম্বার খুলবেন না ডাক্তারবাবু? না, আপনারা ধরে নিন যে এই চেম্বার বন্ধ হয়ে গেছে। না না, আমরা অন্য কারো চেম্বারে যাব না। তাহলে হসপিটালে যান, ওখানে গেলেও প্রেসক্রিপশনটা দেখালেই কাজ হবে। মানে আপনি সেখানেও রুগী দেখবেন না? না,
ডাক্তারবাবু, আপনি ছিলেন আমাদের ভগবানের মতো। এত অল্প টাকায় আপনি রুগী দেখতেন, আমাদের যে কি উপকার হতো, আপনার ওপরই ভরসা করেছিলাম আমরা। আর ভরসা করবেন না আপনারা। তুমি কি ভেবেছো গৌরী? এই সমস্ত কথা বলে তুমি আমার মধ্যে অপরাধবোধ জাগিয়ে তুলবে? তুমি ভাবছো যে রোগীদের কষ্টের কথা জানলে আমি আবার ডাক্তারি শুরু করব? আমি রোগীদের কথা ভেবেই নিজেকে সরিয়ে নিয়েছি। আমি চাই না যে আমার হাতে আর কারোর কোনো ক্ষতি হোক। আমি তোমাকে কিছুই বলছি না ডাক্তারবাবু, তুমি তো নিজের মতো যুক্তি সাজিয়ে নিয়েছো, তোমার তো আর কোনো সমস্যাই নেই। সত্যি গো, এখন আমি তোমাকে চিনতে পারি না ডাক্তারবাবু। আমি আগে যে ডাক্তারবাবুকে চিনতাম, সে সব সময় সমস্যার মুখোমুখি দাঁড়াতো, ভয় পেয়ে পালিয়ে যেত না, অন্যের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়তো। কিন্তু আজ যে ডাক্তারবাবু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, সে এক ভেঙে যাওয়া মানুষ। তুমি এসব কি বলছো? তুমি আমাকে এসব বলছো? আর কিভাবে বলবো বলো তো? যে মানুষটা ডাক্তারি করাকে তার ধর্ম মনে করত, দুদিন রুগী দেখতে না পারলে হাঁপিয়ে উঠত, সেই মানুষটাকে দেখে আমার কষ্ট হয় এখন। তুমি সব সময় তোমার সেবার সঙ্গে আমার ভক্তির তুলনা করতে না। আমি কিন্তু কোনো অবস্থাতেই আমার মাকে ছাড়তে পারবো না ডাক্তারবাবু। কিন্তু তুমি তোমার সাধনা ত্যাগ করলে। মানুষ এভাবেও বদলায়? আমি জানি ডাক্তারবাবু, তোমাকে অনেক আঘাত দিয়ে ফেললাম, কিন্তু তোমাকে ওই কথাগুলো বলে একটা ধাক্কা দেওয়ার খুব দরকার ছিল।